পেন্টাগন পুরোপুরি অস্বীকার করেছে, না এই ধরনের কিছু নাই, আমাদের সব অস্ত্র ঠিক আছে। তো অস্ত্র ঠিক আছে তো মারো না কেন? সব ধরনের মানে পরমাণু বোমা ছাড়া আর সবকিছু তারা ওই যে T-20, F-35 এভরিথিং সবকিছু তারা প্রয়োগ করেছে। আমেরিকা কি এখানে যুদ্ধের অস্ত্র ইউজ করে নাই? বোমা গোলা বারুদ ইউজ করে নাই? তো তাদের এগুলা কি তাদের স্টক কি 100% ঠিক আছে? প্রথমত ইরানিরা কোন ধরনের চুক্তিতে যাচ্ছে না। যদি খালি তাদের তেলের দাম বাড়ে এবং খাদ্যদ্রব্যের দাম বাড়ে তখন তারা কিছুটা হুঁশ হয়। কুয়েতে যে আমেরিকানরা হামলার শিকার হচ্ছে এর বিনিময়ে তারা পাল্টা কোনো আক্রমণই করবে না ইরানকে। তার মানে আমেরিকা এত ভদ্র হয়ে গেছে যে মাইর খায়া মাইর সহ্য করে। প্রিয় দর্শক, খবর সংযোগ টক শোতে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই, আমাদের টক শো দেশে এবং দেশের বাইরে যে অগণিত দর্শক শ্রোতা রয়েছেন এবং আমাদের তরফ থেকে আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরও স্বাগত। আমরা প্রথমে একটু কমেন্ট সেকশনে যাব। কমেন্ট সেকশনে যাওয়ার আগে দেশের বাইরে থেকে প্রচুর দর্শক আমাদের দেখেন, এর আগে আমরা প্রতিটা দেশের নাম উল্লেখ করছি। এখানে জর্ডান থেকেও কিন্তু আমাদের দর্শকরা দেখেন, প্রচুর দর্শক দেখেন। আপনাদেরকে আমাদের দুজনের তরফ থেকে অভিনন্দন, আর আপনারা পারলে সেখান থেকে ঘাটি খেদায় দেন, এটা আমাদের অনুরোধ থাকবে। জাস্ট জোকস পার্ট। আচ্ছা, ইউটিউবের দর্শকদের মধ্যে আছে প্রথম যিনি কমেন্ট করেছেন রুরুল আফসার। কাজল হায়দার ও আতিক ভাই অসাধারণ বিশ্লেষণমূলক তথ্য যুক্তি সহকারে সামরিক বিষয়ে সত্য খবরগুলো তুলে ধরার জন্য মোবারকবাদ জানাই আন্তরিকভাবে। আপনি জানিয়েছেন, আমরা গ্রহণ করলাম, কিন্তু আপনার দায়িত্ব বেড়ে গেছে এই অনুষ্ঠানটা আরো প্রসারিত করার জন্য। আপনার একটি শেয়ার, একটি কমেন্ট এবং লাইক আমাদের দরকার, এবং বেশি বেশি শেয়ার করবেন। আপনারা ইউটিউবেরটাও করবেন, ফেসবুকেরটাও করবেন। রফিক শেখ লিখছেন ইরানের জন্য আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। আজিজ মোহাম্মদ লিখছেন আমি সংযুক্ত আরব আমিরাত থেকে আপনাদেরকে দেখছি, আমি আপনাদের আলোচনা শুনে বিশ্ব পরিস্থিতি সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাই, সে কারণে আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, বেশি বেশি শেয়ার করবেন আজিজ ভাই। হোসনেয়ারা লিখছেন আপনাদের অনুষ্ঠান খুব ভালো লাগে। সরি, উনি হোসনেয়ারা আইডি থেকে লিখছেন, কিন্তু ওনার নাম হচ্ছে হেলাল উদ্দিন জমিরি, টেকনাফ থানা, কক্সবাজার থেকে দেখেন আমাদের অনুষ্ঠানটা, ওনার খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে। জাহাঙ্গীর আলম লিখছেন কেমন আছেন ভাই? ভাইজানেরা কুয়েত থেকে, কুয়েত প্রবাসী ভাই এবং বোনেদের আপনার তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, আর আমাদের অনুষ্ঠানটা শেয়ার করে দিবেন। আগা একটা আইডি থেকে লিখছেন ইরান জিন্দাবাদ, ধন্যবাদ আপনাকে। মাসুদ লিখছেন, উনি আমাদের রেগুলার দর্শক, প্রতিনিয়ত আমাদের কমেন্ট করেন, পৃথিবীতে মুসলমানদের কোনো কিছুর অভাব নাই, শুধু একজন হযরত উমরের মতো শাসকের অভাব। আল্লাহ আপনি সহায় হন, মুনাফেক জালেম ধ্বংস হোক, মুমিনদের বিজয় দান করেন। উনি ঠিকই বলেছেন, একজন আসলেই হযরত উমরের মতো ন্যায়বান খলিফা দরকার। এবার ফেসবুকে প্রচুর দর্শক করেছেন আমাদের কমেন্ট, কিন্তু যেহেতু আমাদের সময় হাতে নাই, সেজন্য আমি কয়েকটা কমেন্ট পড়ছি, এই জন্য দুঃখিত আপনার কাছে। আতাউর খন্দকার লিখছেন আতিক ভাই একজন অভিজ্ঞ বিশ্লেষক, ধন্যবাদ আতিক ভাই তরফ থেকে আমি দিয়ে দিলাম। আক্তার হোসেন আমাদের লাভ রেক দিয়েছেন, আপনাকেও লাভ। এমডি কালাম তালুকদার ওনার নাম লিখেছেন, ধন্যবাদ। মাসুদুল ইসলাম কুয়েত প্রবাসী, ধন্যবাদ কুয়েত। রিয়াজ রাজ ধন্যবাদ জানিয়েছেন। ইন্দ্রাণী মজুমদার রংপুর থেকে দেখছেন, ধন্যবাদ আপনাকে। আতিক ভাই, জি, আলোচনার কিন্তু কথা সবাই বলছে, এবং সবচেয়ে বড় ঘটনা আমরা যেটা বলছিলাম, আপনিও যেটা বলছিলেন, বিশেষজ্ঞরা যেটা বলছিল, যে তারা হামলা বন্ধ করতেছে একটাই কারণ, তাদের মজুদ শেষ হয়ে গেছে। মন্ত্রিসভার বৈঠকে গতকাল কিন্তু এটা তথ্যটা বের হয়ে আসছে ট্রাম্পের মুখ থেকে, এবং মোটামুটি দেখেন প্রতিরক্ষা মন্ত্রীকে ট্রাম্প ঝাড়ি দিছে, আবার প্রতিরক্ষা মন্ত্রী সহকারী তাকে ঝাড়ি দিছে, তারপর আরেকজন বলছে যে সে তথ্য আপনার থেকে লুকাইছে। কি হচ্ছে এগুলা তাদের নিজেদের মধ্যে, এত বিশৃঙ্খলা কেন? প্রথমত আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সংবাদ মাধ্যম, তারা তো কিছুটা স্বাধীন, মোটামুটি, পুরো স্বাধীন না, ওরা যদিও বলে স্বাধীন, কিন্তু ওরা অনেক নিউজ প্রকাশ করতে পারে না ওরাও। তো মার্কিন যুক্তরাষ্ট্রের এই সংবাদ মাধ্যমের কিছুটা স্বাধীনতার মধ্যে দিয়েই বেশ কয়েকবার গত এক মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক পেন্টাগন, বিশেষ করে পেন্টাগনের যে সামরিক অবস্থা, অস্ত্র গোলাবারুদের মজুদ, সেনাবাহিনীর মুভমেন্ট, কোথায় কি আছে, এগুলো নিয়ে বিশদ সংবাদ প্রকাশিত হয়েছে, যার ফলে
মজা ব্যাপার, মার্কিন জনসাধারণের কিন্তু এগুলো নিয়ে খুব বেশি মাথা ব্যথা নেই। তারা আছে মौज মাস্তি নিয়ে। হ্যাঁ, তো তারা তাদের মতো, যদি খালি তাদের তেলের দাম বাড়ে এবং খাদ্যদ্রব্যের দাম বাড়ে তখন তারা কিছুটা হুঁশ হয়। কিন্তু এর বাইরে মার্কিনিরা সারা পৃথিবীতে কোথাও মানবাধিকার লঙ্ঘন করছে কিনা, অন্য দেশের মানুষকে মারছে কিনা, এগুলো নিয়ে তাদের খুব একটা ইয়ে নেই। তো এর মধ্যেই গতকাল মানে 5ই আগস্ট ওয়াশিংটন পোস্ট দুটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে দূরপাল্লার গাইডেড ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টরের মতো মূল অস্ত্র যেগুলো মার্কিন সামরিক বাহিনী ইউজ করে, এগুলোর বিষয়ে কেন সমাধান হয়নি তা নিয়ে হেক্সেদের কাছে কৈফিয়ত তলব করেন ট্রাম্প। এবং এর কারণে সাম্প্রতিক দিনে ইরানের বিরুদ্ধে তারা অতিরিক্ত কোনো বিমান হামলা চালানো থেকে বিরত থাকতে বাধ্য হয়েছে। এবং এগুলো যে উৎপাদনকারী কোম্পানি সেগুলোর সাথে নতুন করে আবার মার্কিনিরা চুক্তি করছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরি করতে, কিন্তু তারা বলছে যে 2 বছরের আগে তারা এগুলো দিতে পারবে না। তো এ সময় প্রতিরক্ষামন্ত্রী হেক্সেদ আত্মপক্ষ সমর্থন করে উপপ্রতিরক্ষামন্ত্রী স্টিফেন ফেইনবার্গকে এই ঘাটতি ও ট্রাম্পকে মজুদ পরিস্থিতি অবহিত না রাখার জন্য দায়ী করেন। মানে একজন এখন তারা আরেকজনকে দায়ী করছে। আর পেন্টাগন পুরোপুরি অস্বীকার করছে, না এই ধরনের কিছু নাই, আমাদের সব অস্ত্র ঠিক আছে। অস্ত্র ঠিক আছে তো মারো না কেন? উল্টা আরো বলছে যে কুয়েতে যে আমেরিকানরা হামলার শিকার হচ্ছে এর বিনিময়ে তারা পাল্টা কোনো আক্রমণই করবে না ইরানকে। তার মানে আমেরিকা এত ভদ্র হয়ে গেছে যে মাইর খায়া মাইর সহ্য করে, বন্দুক আছে ভিতরে গুলি নাই, এই হলো মূল কথা। এই হলো অবস্থা। তো এবং হোয়াইট হাউস এবং পেন্টাগন এখন উভয় পক্ষই প্রতিবেদন অস্বীকার করছে। হোয়াইট হাউসের যে প্রেস সচিব ক্যারোলিন লিভিট এটিকে 100% ভুয়া খবর বলছেন। তো 100% ভুয়া কেমনে হয়? আমেরিকা কি এখানে যুদ্ধের অস্ত্র ইউজ করে নাই, বোমা গোলা বারুদ ইউজ করে নাই? তো তাদের এগুলা কি, তাদের স্টক কি 100% ঠিক আছে? তার কথাই যদি আমরা ধরি, তার কথা যদি ধরি যে 100% ভুয়া, তো 100% ভুয়া হইলে আমেরিকা এখানে যুদ্ধই করে নাই, একটা গুলিও ছুড়ে নাই। তার মানে বিষয়টা তাই দাঁড়াচ্ছে না? আমেরিকা যে এই যে গত ফেব্রুয়ারির 28 তারিখ থেকে এই পর্যন্ত মানে মাঝে 10-12 দিন বিরতি ছাড়া প্রতিদিন যে পরিমাণ বিমান হামলা, টমাহক ক্ষেপণাস্ত্র, থার্ড প্যাট্রিয়ট, হাবি জাবি নানান কিছু তারা তাদের সব ধরনের মানে পরমাণু বোমা ছাড়া আর সবকিছু তারা ওই যে T-20, F-35 এভরিথিং সবকিছু তারা প্রয়োগ করেছে। তার মানে এই খবর মোটেও ভুয়া না। হ্যাঁ, আমেরিকা তো কিছু ইউজ করছে, ধরলাম 100%, উনি বলছেন 100% মিথ্যা। তো 100% মিথ্যা হলে আক্রমণ করে না, আর যদি আক্রমণ করে থাকে তাহলে তো অন্তত পক্ষে 50% গেছে তার হিসাব অনুযায়ী। কিন্তু মার্কিন যে সংবাদ মাধ্যম তারা তো খুব সেন্সিটিভ, আমাদের মতো না যে একটা কপি পেস্ট করে নিউজ করে দিলাম। ওদের যে বিভিন্ন সংবাদ মাধ্যমে তারা দেখাচ্ছে যে 80% মতো ইনসেপ্টর, বিশেষ করে থার্ডের মতো জিনিস নাই। স্কার্ট টার্ট এগুলো তো পুরনো জিনিস, টমাহক তো তার শেষ প্রায়, টমাহক এগুলো যা আছে অনেক কিছু মারছে। এখন তারা না পাইরা সবকিছু ধীরে ধীরে সরায় নিচ্ছে মধ্যপ্রাচ্য থেকে, আস্তে আস্তে এগুলো ইসরায়েল, সাইপ্রাস, গ্রিস, বুলগেরিয়া, মানে ইরানের থেকে দূরত্ব, যেখানে মিসাইলের দূরত্ব এখন এরা মনে করতেছে ইরানের থেকে দূরত্বে, কিন্তু ইরানের অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, ওরা কিন্তু ওর কিছুই দেখাবে না আপনাকে, ধীরে ধীরে মানে আপনাকে প্রয়োজন অনুযায়ী সাইজ করবে এবং টেকনিক্যালি যেন মানে বিশ্ববাসীর কাছে ইরান দেখেন এই যে ইরান কিন্তু আক্রান্ত হওয়ার পর জবাব দিচ্ছে, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র মানে ইরাক আক্রমণের সময় কিংবা আফগানিস্তান আক্রমণের সময় যে আন্তর্জাতিক জোট বলয় বানাইতে পারছে, তার সহ যোদ্ধাদের সাথে নিতে পারছে, তার সহমর্মী, হ্যাঁ, ইউরোপের দেশগুলো তার সাথে আসছে, ন্যাটোর দেশগুলো তার সাথে আসছে, ইভেন অনেক আরব দেশও তার সাথে আসছে। কিন্তু ইরানের ক্ষেত্রে কিন্তু পুরো ভিন্ন চিত্র। সে নিজেই আরব এবং গালফ কান্ট্রিগুলোর সেফগার্ড, কিন্তু এই আরব কান্ট্রিগুলোও এখন তার সাথে থাকে, মানে তারা মানে কি করবে, মানে আমেরিকার যদি বলে যে আমার ভূমি ব্যবহার করো তাহলে কিন্তু পাল্টা ইরানিরা আক্রমণ করে। যেমন আপনি খেয়াল করেন যে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে যে ইসরায়েলের সাথে এই যুদ্ধের পরে আরব আমিরাতের সহযোগিতা আরো উচ্চতর লেভেলে চলে গেছে, এবং এই আরো উচ্চতর লেভেলে গেছে এটা আমরা এতদিন খালি দেখতেছিলাম ইরান, কুয়েত, কাতার এই বিভিন্ন দেশে মারে, কিন্তু আরব আমিরাতে মারে না। হচ্ছে আরব আমিরাতকে বলা হয় সেকেন্ড ইসরায়েল, এবং ইসরায়েলের সর্বোচ্চ ধরনের এবং আধুনিক যত ওয়েপন্সের কপি এখানে আছে। ইরান কিন্তু ঠিকই শুরু করেছে। গতকাল কিন্তু আপনি দেখছেন যে ওদের যে জেবেল আল আলী দুবাইয়ের বন্দর এবং বন্দরের পাশে যে শিল্পাঞ্চল একদম তামা করে দিছে। তো এখন এইটা আরব আমিরাতের এরাও আবার করতেছে কি, এটা লুকানোর জন্য, তাদের মিডিয়া বলতেছে যে সরকার এটা লুকানোর জন্য বলছে না, এখানে দুর্ঘটনাবশত আগুন লেগে গেছে কয়েকটা জায়গায় কি দুর্ঘটনাবশত আগুন লাগে একসাথে। হ্যাঁ, তো এই হলো তাদের অবস্থা।
তো এই অবস্থায় আমেরিকানদের সামনে যেহেতু নভেম্বরে নির্বাচন, যেহেতু নির্বাচনের কথা আসলো এখানে মাঝখানে আরেকটা জিনিস বলি যে মিশিগান অঙ্গরাজ্যে সেইখানে ডেমোক্রেটদের মধ্যে কে প্রার্থী হবে এটা নিয়ে নির্বাচন সিনেটর হবে, সেটার মধ্যে মিশরীয় বংশোদ্ভূত একজন ডাক্তার আছেন, ডাক্তার আব্দুল এল সাইদ। হ্যাঁ, উনি দাঁড়িয়েছেন এবং ওনার কাউন্টারে দাঁড়িয়েছেন ইসরায়েলপন্থী একজন প্রার্থী যিনি মার্কিন কংগ্রেস সদস্য হেইলি স্টিভেন্স। ইনি $3 কোটি খরচ করছেন। হ্যাঁ, এবং এই মানে মিশিগানের এই প্রাইমারির যে এই ডেমোক্রেট দলের আব্দুল ফাতা, ইনি যেই বিষয়গুলো সামনে নিয়ে দাঁড়িয়েছেন স্বাস্থ্যসেবা, আবাসন ও অবকাঠামোগত উন্নয়ন, মানে ওই যে দরিদ্র মানুষ, আপনি জানেন মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু আমরা উপর দিয়ে ফিটফাট ভিতরে সাদা, আপনি শুধু ফিল্মি হলিউডের ফিল্মিতে দেখেন যে আমেরিকায় নানান ধরনের এই, কিন্তু আপনি প্রতিটা শহরেই দেখবেন ওদের বাম বলে আর কি এক ধরনের লোক যারা আপনার আমার মতো দেখতে একদম খুব সুন্দর স্মার্ট। কারণ কি ওদের ওই রাতের বেলা সরকারি শেল্টারে থাকতে পারে, সরকারি শেল্টারে গেলে রাতের বেলা ওদেরকে খাওয়া দাওয়া দেয় এবং গোসল করে সকালবেলা আবার নাস্তা খাওয়া ছেড়ে দেয়, মানে 2 বেলা খাবার খায়, 1 বেলা বাইরে থাকতে হয়। তো সকালে যখন সে বাইরে আসে সে তো গোসল টোসল করা খুব টিপটপ থাকে। তো আপনি আমেরিকান কোনো রাস্তা দাঁড়ায় আছেন, পাশে এসে দাঁড়াবে, বলবে হ্যাভ ইউ সিগার, এক্সকিউজ মি হ্যাভ ইউ সিগার, মানে আপনার কাছে কি একটা সিগারেট হবে? তা আপনি বললেন যে না আমি স্মোক করি না, বললো তাহলে প্লিজ গিভ মি $1, আমি একটা বিয়ার খাবো। তো এরকম আমি নিজেও এরকম মুখোমুখি, আমি কেন তোমার বিয়ার খাওয়ার টাকা আমি দেবো কেন? কয় নো অ্যাকচুয়ালি আই হ্যাভ নো মানি। মানে তাদের ভিক্ষা করার আটটাও করবে। কিন্তু ওদের তো শুধু কালো না, সাদারাও তো ফুটপাতে ঘুমায়। হ্যাঁ, এটা আমি সাদার কথাই বলছি, কালোর কথা বলছি না, এই শ্বেতাঙ্গ। হ্যাঁ, তারপরে বিভিন্ন মসজিদে সামনে মার্কিন যুক্তরাষ্ট্রে যারা মুসলমান যায় তারা তো অভিবাসী সম্প্রদায়, তারা কিন্তু এখানে কাজ করে খায় তারা, কিন্তু আপনি বিভিন্ন মসজিদের সামনে গেলে দেখবেন বোরকা পরা এক ধরনের মহিলা দ্বারা একটা ওই যে কাগজের ঠোঙ্গা নিয়ে দাঁড়ায় আছে। আচ্ছা, হ্যাঁ, শ্বেতাঙ্গ এবং খুবই সুন্দর। তো আমি একদিন এক মসজিদের সামনে এরকম দেখে আমি পেলাম কি ব্যাপারে এরকম দেখি, তো আমারে বললো এরা আমেরিকানও আছে, আবার রোমানিয়ান আছে, ইউরোপের সাদা চামড়া এরা। তা আমি গিয়ে পেলাম এই ইউ আর মুসলিম? ইয়েস। আমি কই সে সূরা ফাতিহা। তখন তো আর ধরা খেয়ে গেছে, আস্তে আস্তে সরে যেতেছে, আমি কই দাঁড়াও, একটু আরো সরে গেল। তো আমার সেই ফ্রেন্ড করলো কয় ওয়েট কর, তো একটু ওয়েট করলাম, দেখি কিছু দূরে গিয়ে সে তার ওই বোরকাটা টান দিয়ে খুইলা তার হ্যান্ডব্যাগে ঢুকে দেয়। তখন দিয়ে একটা মানে এটা একটা ব্যবসা, ওরা জানে যে মুসলমানরা দান খয়রাত করে, মসজিদে নামাজে পড়ে। এগুলো হলো মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে ভিতরের যে মানুষের অবস্থা, জীবনমানের অবস্থা, এগুলোর দিকে না গিয়ে এখন আমেরিকানরা করতেছে কি, উভয় দলই ডেমোক্রেট এবং রিপাবলিক সবাই চাঁদা মানে ট্যাক্স দেয় মার্কিনিরা, এই টাকা তারা ব্যয় করে ইসরায়েল ফার্স্ট নীতিতে। তো এখন সেই জায়গাটায় ঘাটতি হয়েছে। এই যে আব্দুল আল সাইদ উনি বলছেন যে না, আমেরিকা ফার্স্ট এবং সাধারণ মানুষের চিকিৎসা সেবা এটা। তো এই কারণে এইটা ধরেন আপনি পুরো আমেরিকা, এটা একটা নতুন কিন্তু সমাজের ভিতরে মার্কিনিরা যেমন আমরা বলতেছি কোনো রেসপন্স করে না, কিন্তু ভিতরে কিন্তু আবার এটা বেশ আলোড়ন তুলতেছে। তার প্রমাণই হলো আপনার নিউ ইয়র্কে যে তার সিটি মেয়র মামদানি এই লোক ধরছিল, তিনি আগামী নভেম্বরে মধ্যবর্তী যে নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক বার্টসের মুখোমুখি হবেন আর কি। তো এইটা মার্কিন সমাজে এবং ধারণাই করা যাচ্ছে যে ইনি মোটামুটি সেখানে নির্বাচিত হবেন। তো এইটা কিন্তু মার্কিন সমাজের একটা গুণগত পরিবর্তন ভিতরে হচ্ছে। হ্যাঁ, আর ওদের তো টি পার্টি আছে বিভিন্ন, প্রতি মহল্লায় ওই এলাকার লোকজন করে কি ঘরোয়া মিলিত হয়, এটা বলে টি পার্টি আর কি, বিভিন্ন দল, সব দলেরই টি পার্টি, ওইখানে বসে তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করে, আমাদের এই হইতেছে ওই হইতেছে। তো এই পরিবর্তনটা কিন্তু মার্কিন সমাজের ভিতর থেকে হচ্ছে। এক হলো উপর দিয়ে মার্কিন সাম্রাজ্যবাদকে ইরানিরা, আমেরিকানরা, ব্রিটিশ, চাইনিজরা এবং রাশিয়ানদের সাথে মুখোমুখি, আবার ভিতরে কিন্তু তারা আরো মজার ব্যাপার খেয়াল করবেন, ইউক্রেনের যুদ্ধ কিন্তু হঠাৎ করে একটা মানে থমকে গেছে, মানে এখন তারা রাশিয়ান কোনো হামলা ঠেকাতে পারতেছে না, রাশিয়ান মিসাইল গুলা টপাটপ মারতেছে, কারণ এই যে মার্কিন একটু আগে মহিলা যে বললেন ক্যারোলিন যে 100 ভাগ, সে এখন ইউক্রেনে যেসব মালামাল দিছিল যুদ্ধাস্ত্র, প্যাট্রিয়ট যা আছে সব ওখান থেকে নিয়ে নিছে, যে আমি নিজে আগেছে। এবং খোদ আমেরিকানরা এখন বলতেছে আমেরিকার কাছে এখন যেই পরিমাণ মানে
ইন্টারসেপ্টর আছে, এগুলো মার্কিন মূল ভূখণ্ডের নিরাপত্তার জন্য তার খুবই মানে অপ্রতুল। চীনের জন্য তো সুবর্ণ সুযোগ, হ্যাঁ, তাইওয়ান দখল করে নিতে পারে। তাইওয়ান এবং ইউক্রেনের সামনে কিন্তু মানে বিপদ যে আছে। কোনো সময় রাশিয়ানরা টেকনিক্যাল কারণে ইউক্রেনের নতুন করে মানে ব্যাপক হামলা ভূমি করতে- দখল করতেছে না, কিন্তু ইউক্রেনের সামনে খুবই দুর্গতি আছে। কারণ ইউক্রেনের এখন কোনো, যেই ইউক্রেনকে বলতেছিল যে ইন্টারসেপ্টর বানানোর লাইসেন্স দিবে, তারটাও তো নেই। উল্টা তার কাছে যা আছে কয় বেটা এগুলা দে, আগে নিজে বাঁচে। ইউক্রেন মানে চুপচাপ এগুলা সহ্য করতেছে। আচ্ছা, সব এই আলোচনার প্রেক্ষিতে তেলের দাম দেখে এটা একটু কমছে। আচ্ছা, যেহেতু মানে গত কিছুদিন যাবত যুদ্ধটা বন্ধ, মানে খালি হুমকি পাল্টা তার হুমকির একটা মধ্যে পাল্টা আছে, যে ছুটির আগের দিন ছুটির পরের দিন, তারপরেও যেহেতু বিশ্ববাজারের বিশ্বের লোকজন দেখতেছে, যার ফলে গ্রাজুয়ালি খুব অল্প হইলেও অল্প কমে কমে আসতেছে। মানে যেমন হঠাৎ করে হামলার আগে এটা $82 নেমেছিল, এরপরে আবার হামলা শুরু হওয়ার পর $90 ক্রস করছে, এখন আবার এটা নেমে $80 নিচে চলে আসছে। 79.88 এই ধরনের। তারপরে অন্যগুলা 74, 78 এরকম, জি, জি, মানে জি। যেগুলার যে অবস্থা। আচ্ছা, হরমুজে কিন্তু আবার একটা ট্যাঙ্কার বিস্ফোরণ হয়েছে, ওখানে আবার ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধার, এটা একটু যদি বলতেন। আচ্ছা, হরমুজে ওই যে ট্যাঙ্কার বিস্ফোরণ হয়েছে, যেহেতু তারা মানে ইরানিরা কিন্তু ওমানের সাথে একটা আলোচনা আছে, আর আমেরিকানরা মজার ব্যাপার এই আলোচনাটাকেই বলতেছে ইরানের সাথে আমাদের আলোচনা হচ্ছে। এটা হ্যাঁ, এটা এটা দেখেই একদম আমার মানে খুব মজা লাগছে। আমেরিকানরা যেমন দাবি করে তারা সারা পৃথিবীর সবচেয়ে যোগ্য, কোয়ালিফাইড, এটা এর পাশাপাশি এখন আমরা দেখতেছি তারা সারা পৃথিবীর মধ্যে গর্ধবদের একটা, হ্যাঁ, মানে সারা পৃথিবীর মানুষকে তারা বোকা মনে করে। আর এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ, আপনি যতই লুকান সবকিছু মানুষ, এবং মানুষ এখন সংবাদ মাধ্যমকে বিশ্বাস করে না। বাংলাদেশে আমরা কোভিড এর পর থেকে দেখতেছি, যেহেতু শেখ হাসিনার পক্ষে সংবাদ মাধ্যমগুলো বেশি বেশি লিখতো, যার ফলে সাধারণ মানুষ সংবাদ মাধ্যমের উপর আস্থা হারায় ফেলছে। পরে তারা ফেসবুকে দেখা শুরু করলো, কারণ ফেসবুকে অসমর্থিত সূত্র হলো ওই খবরগুলো দেখা যেত ওইটাই সত্য। হ্যাঁ, ওইটাই সত্য, এবং সংবাদ মাধ্যমগুলো মিথ্যা। ঠিক একইভাবে সারা বিশ্বব্যাপী যে মার্কিন বলয় আছে সংবাদ মাধ্যমগুলো, মিডিয়া, সেইটা নাই হয়ে যাচ্ছে। এবং এই যে ওমানের এলাকায় যে ইরানের সাথে চুক্তি, সেইখানে চুক্তির প্রাথমিক হিসাব হলো যে ইরানের দিক থেকে এটা ডুববে এবং ওমানের ওই পাশ দিয়ে এটা বেরোবে। তো এইটার সাথে দুই পক্ষের একটা সমঝোতা, কিন্তু সার্বিক তত্ত্বাবধান করবে ইরানিরা। আর ওমানিদের সেই সামর্থ্যও নেই, ওমানির একটা দুর্বল আরব রাষ্ট্র। হ্যাঁ, কিন্তু আরেকটা সূত্র, আতিক ভাই এটা আমাকে কনফার্ম করেন, আমি দেখছিলাম আজকে এই যে অনুষ্ঠানটা করার আগে, সেখানে দেখছে যে একটা তো কথাবার্তা হচ্ছে পাকিস্তানের মাধ্যমে হোক, কাতারের মাধ্যমে হোক, ওখানে যে হরমুজ নিয়ে যে চুক্তিটা হচ্ছে এটা ইরানের পক্ষেই বলে যাচ্ছে না। প্রথমত ইরানিরা কোনো ধরনের চুক্তিতে যাচ্ছে না, ইরানের পক্ষ থেকে এই ধরনের কোনো বক্তব্য নেই, আগ্রহ নেই। মানে আমেরিকানরা এখন পাকিস্তান আর কাতারকেও সেইভাবে ট্রাস্ট করতেছে না, বা ওইভাবে ইয়েতে নিতেছে না। তারা এখন তাদের কথাগুলো প্রকাশ করতেছে ওয়াল স্ট্রিট জার্নালে, তাদের যে সংবাদ মাধ্যম, প্রতিদিন একটা করে সূত্র। কিন্তু ওইসব কোনো বিষয় তো, এবং ওইখানে কিন্তু আমেরিকানরা ওই পুরনো চুক্তির সবগুলো মেনে নিয়ে আরো একটু এদিক সেদিক করতেছে, মানে কিছু একটা করা। কিন্তু ইরানিরা কোনো কিছু করাতে এখনো পর্যন্ত মানে কোন সূত্রের মাধ্যমে ছাড় দিবে এরকম কোনো। ইরানের তো একটাই কথা, পাকিস্তানের যে এমইউটা মানে 14 দফা এইটা স্বাক্ষরে, তো ওইটাতেই তারা মেনে চলবে। ইরানের তো সিম্পল তিনটা কথা। প্রথমত লেবাননের যুদ্ধ, লেবানন সমস্ত লেবানন সহ ওই এলাকা থেকে উচ্ছেদ, তোমার আগের অবস্থানে ফিরে যাও, যুদ্ধের আগে। 2 হলো ইরানের উপর থেকে সমস্ত এমবার্গো চলে যাবে। 3 হলো ইরানের যে জব্দকৃত টাকা এগুলো ফেরত দিবে, $300 বিলিয়ন। হ্যাঁ, তো এই যে দেখেন আমেরিকানরা $300 বিলিয়ন যে আটকে রাখছে, এটার যদি আপনি সাধারণ বাংলাদেশি ব্যাংকিং এর হিসেবেও করেন, 6 বছর আটকে রাখলে এটা 300, 12 বছর আটকে রাখলে এটা 12,000, তারপরে 40 বছর আটকে রাখছে, তাহলে ইরানিরা এটা কত টাকা পায় আপনি হিসাব করেন। তো মার্কিনিরা কিন্তু এইগুলা মানুষকে ভুল বুঝাচ্ছে, মানুষ আর এগুলা বুঝে না। তো এখন এইগুলা আমেরিকা কেমনে মেনে নিবে? আমেরিকার নিজেরই এখন অর্থনৈতিক ডেপ্ট আছে। আচ্ছা আতিক ভাই, আপনার হাতে 2 মিনিট, আমি দুইটা বিষয় জানতে চাই। এক হচ্ছে, আপনারা জানেন রোহিঙ্গাদের নিতে চাইছে মালয়েশিয়া থেকে, মালয়েশিয়ার একটা স্টেটমেন্ট বলবেন। আরেকটা হচ্ছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি তেল ট্যাঙ্কারে হামলার দাবি ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধা। এই দুইটা বলেন সংক্ষেপে, 2 মিনিট। আচ্ছা, সংক্ষেপে বলতেছি, তুরস্কের আনাদলীয় বার্তা সংস্থা জানিয়েছে যে ওই লোহিত সাগরের ওই দিক দিয়ে সৌদি তেলবাহী যখন জাহাজ যাচ্ছিল, তখন প্রতিরোধ যোদ্ধারা ইয়েমেনের ওরা হামলা করেছে। শুধু তাই নয়, একটি ভারতীয় জাহাজকেও তারা হামলা করেছে। হ্যাঁ, ওইখানে কারণ যেহেতু ভারত ইসরায়েলের বন্ধু, এবং এটা তেলবাহী জাহাজ ছিল না,
তো স্বাভাবিকভাবে প্রশ্নটা তেলবাহী জাহাজ না হলে এই দিক দিয়ে তুমি কেন আসছো? তো আপনি এই কথাটা বলার সময় তো খুব উৎফুল্ল হ্যাঁ, হ্যাঁ। তো ভারতও এখন না, মানে আপনি ইসরায়েল এবং আমেরিকার যে অক্ষশক্তি, এখানে এখানে সবচেয়ে মানে প্রকাশিত যে শক্তিগুলো আছে আমেরিকা, ইসরায়েল, আরব আমিরাত, ভারত। মাদারল্যান্ড ফাদারল্যান্ড ক্লিয়ার, এটা কোনো রাগ এই কারণে হ্যাঁ ভারত 2500-এর বেশি বার শিপমেন্ট পাঠিয়েছে, যেটা আমেরিকাও এতবার পাঠায় নাই অস্ত্রের শিপমেন্ট। তো তার মানে এই ভারতকে আর কোনোভাবেই এরা অ্যালাউ করবে না, ইয়েমেনিরাও না, ইরানিরাও না, দেখাই যাচ্ছে। তো এই ভারতীয় জাহাজও আক্রান্ত হয়েছে, সৌদি জাহাজ আক্রান্ত হয়েছে, এমনকি হরমুজ দিয়েও জাহাজ আক্রান্ত হয়েছে। মানে এইটা ওই ইরানিদের যে বক্তব্য যে আমাদের অনুমতি ছাড়া কিছু যাবে না, সেই জায়গাটাই আছে। ওরা খালি টেস্ট করে একটু মাঝে মাঝে, ঠিক আছে। আর এই মালয়েশিয়া আসছেন যে রোহিঙ্গা, আপনি জানেন যে মালয়েশিয়ায় প্রায় 2.25 লাখের মতো আপনার শরণার্থী আছে বিশ্বের বিভিন্ন দেশে। এর মধ্যে 2,15,000-এর বেশি, এর মধ্যে 1,26,000-এর বেশি আছে রোহিঙ্গা, এবং এইটাই বৃহত্তম জনগোষ্ঠী। এবং যেহেতু মালয়েশিয়া এবং মিয়ানমার দুইজনই আপনার আসিয়ান জোটের সদস্য, এই কারণেই মিয়ানমার কিন্তু খুব চাপে আছে, এবং তারা কিন্তু চাপে পড়ে ওখান থেকে 5,000 শরণার্থীকে দ্রুত ফেরত নিবে বলে জানিয়েছিল। তো এখন ওই আন্তর্জাতিক যে মানবাধিকার সংস্থাগুলো তারা বলতেছে যে এইভাবে যদি তারা ফেরত যায় তাহলে একটা উদ্বেগের বিষয়, কারণ তাদেরকে আবার হত্যা করা হতে পারে, নিরাপত্তা নাই জীবনের, তাদের জীবনের নিরাপত্তা নাই। তো এই কারণে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার যোগাযোগ মন্ত্রী ফাহমি ফাদজিল সরকারের অবস্থানের কথা জানান যে জীবনের নিরাপত্তা নিশ্চিত না হলে আমরা কোনো শরণার্থীকে জোরপূর্বক ফেরত পাঠাবো না। অথচ আপনি খেয়াল করেন বাংলাদেশে কিন্তু 12 লাখ অফিসিয়ালি বলে, এদের এই যে জনসংখ্যা বৃদ্ধি হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, এগুলা মিলা, এবং আগেরও রোহিঙ্গা কিন্তু বাংলাদেশে আছে, আপনার বরিশালের ওইসব এলাকায়, সব মিলে কিন্তু বাংলাদেশে এই শরণার্থীর সংখ্যা 20 লাখের কম না। কি বলেন? সরকার এটা স্বীকার করে না, কারণ সরকার সবসময় কম স্বীকার করলে সব জায়গায় একটা ভালো। কিন্তু এই যে গত কয়েক বছরের রোহিঙ্গাদের আপনি জানেন যে জনসংখ্যা বৃদ্ধির হার খুব বেশি। হ্যাঁ, এটা বিভিন্ন জরিপে আসছে, এবং ওখানে যারা কাজ করে এনজিও হয় তাদের তো কাজ নাই, খেতে। আর বিদেশি আমাদের দেশে এই যে খেয়াল করবেন যে ইউরোপিয়ান আমেরিকান এনজিও গুলা এরা কখনোই চায় না রোহিঙ্গা ফেরত দেয়, কারণ চাইলে ওরা এখান থেকে একটা বাণিজ্য করতে পারে। ধন্যবাদ আতিক ভাই, আপনাকে অনেক সুন্দর চমৎকার বিশ্লেষণ করেছেন প্রতিটা বিষয়। আশা করি আমাদের দর্শকরা জেনে গেছেন। তারপরে প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারেন। আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন সেটাও জানিয়ে দেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে কিছু নাম্বার দেওয়া আছে, সেই অনুযায়ী আপনারা যোগাযোগ করতে পারেন। এই বলে আজকের মতো অনুষ্ঠানটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।